হ্যালো স্টুডেন্টস, টিপিআর একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। গত ক্লাসে আমরা অষ্টাদশ শতক ভারতবর্ষের ইতিহাসে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে অষ্টাদশ শতকটিতে শুধুমাত্র একটি ঘটনা পরম্পরা নয়, একই সাথে একাধিক ঘটনা কিন্তু ঘটছে। মূলত তিনটি দিক থেকে আমরা এটিকে আলোচনা করেছিলাম। আমরা প্রথমত মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে এবং কিভাবে ঔরঙ্গজেব মারা যাবার পর দুর্বল উত্তরাধিকারীদের মধ্য দিয়ে এই পতনটা ত্বরান্বিত হচ্ছে সেটি দেখেছিলাম। এর পাশাপাশি পতন তো ঘটছে, অর্থাৎ কেন্দ্র দুর্বল হয়ে যাচ্ছে, এর পাশাপাশি কিছু আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে সেটি নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এর পাশাপাশি কিন্তু ইউরোপীয় যে সমস্ত শক্তিগুলো এসেছিল তাদের মধ্য থেকে ব্রিটিশ শক্তি কিভাবে একটা কেন্দ্রীভূত শক্তি উঠবে সেটি নিয়েও কিন্তু একটা ওভারঅল ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। মূলত এই তিনটি ঘটনায় কিন্তু অষ্টাদশ শতকের কেন্দ্রবিন্দু, অর্থাৎ এখানে শুধুমাত্র পতন দিয়ে পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করলে কিন্তু হবে না। একাধিক ঘটনা ঘটছে, এটাকে শুধুমাত্র অন্ধকারময় যুগ বললেও হবে না, কারণ একাধিক ঐতিহাসিক রয়েছে যারা এটা মনে করেন যে কেন্দ্র দুর্বল হয়ে যাওয়া মানে সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া, কিন্তু অন্যান্য ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন যে কেন্দ্র দুর্বল হয়ে যাওয়া মানেই সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া নয়, এখানে বিভিন্ন আঞ্চলিক শক্তিও রয়েছে, যে আঞ্চলিকতা রয়েছে, আঞ্চলিকতারও কিন্তু গুরুত্ব রয়েছে। তাই এই তিনটি দিক থেকে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু প্রথম যে দিকটার প্রতি আমরা গুরুত্ব আরোপ করেছিলাম সেটা হলো মুঘল সাম্রাজ্যের পতন, অর্থাৎ পরবর্তী মুঘল শাসকদের মধ্য দিয়ে কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় ছিল। কারণ আমরা বলেছিলাম আমরা একটি ক্লাসের মধ্যে সমস্ত বিষয়টা কভার করতে পারবো না, আমরা ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলোও কিন্তু কভার করব। তাই যেটা আমি শুরু করেছিলাম যে মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে ঘটছে, একাধিক কারণ রয়েছে, তার পিছনে দুর্বল উত্তরাধিকারী অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী মুঘল সম্রাটগণ, যেটা আমি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে ঔরঙ্গজেবের তিন পুত্র ছিল, একটি মুয়াজ্জেম, একটি আজম ও কামবক্স। তারপরে মুয়াজ্জেম কিন্তু এই যে দেখতে পাচ্ছ প্রথম শাহ আলম বা প্রথম বাহাদুর শাহ উপাধি নিয়ে কিন্তু ক্ষমতা দখল করেছিল। তারপরে মুয়াজ্জেম বা প্রথম বাহাদুর শাহের চার পুত্র ছিল, তাদের মধ্যে জাহানদার শাহ কিন্তু এই সময় শাসক ছিল, মূলত জুলফিকার খানকে কেন্দ্র করে কিন্তু তিনি ক্ষমতায় আসীন হয়েছিলেন। ওই সময় জুলফিকার খান ওয়াজিরের ভূমিকা পালন করছিল। তারপরে আমরা আলোচনা করেছিলাম, এই যে জাহানদার শাহ তোমরা দেখতে পাচ্ছ, আলোচনা করেছিলাম যে ফারুক শিয়ার নিজের পিতৃ হত্যার বদলা নিতে কিভাবে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে করে এই জাহানদার শাহ এবং জুলফিকার খান দুজনকে পরাজিত করে হত্যা করেছিল, এবং ফারুক শিয়ার সৈয়দ ভ্রাতৃদ্বয়দের আধিপত্য মানতে না পেরে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল, সেটা ফারুক শিয়ার সেটা সৈয়দ ভ্রাতৃদ্বয় জানতে পেরে কিন্তু ফারুক শিয়ারকে হত্যা করেছিল। ফারুক শিয়ারকে হত্যা করে তারা কিংমিকারে পরিণত হয়ে যায়, এবং তারপরে আমরা যেটা দেখতে পাই পরবর্তীকালে রফিউজ দরজা, রফিউজ দৌলা এদেরকে সিংহাসনে বসায় কিছুকালের জন্য, তারপরে কিন্তু এই মুহম্মদ শাহ বা রোশন আক্তার কিন্তু সিংহাসনে বসাবে তারা। এই রোশন আক্তার বা মোহাম্মদ শাহ সৈয়দ ভ্রাতৃদ্বয়দের আধিপত্য মানতে না পেরে তাদের বিরুদ্ধে নিজামুল মুলক এবং মারাঠাদের সহযোগিতায় কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয়দের পরাজিত করে সিংহাসনে বসে। তারপরে আমরা যেটা আলোচনা করেছিলাম যে এই সময় নাদির শাহ ভারতবর্ষে আক্রমণ করছেন এবং এখানে সম্পূর্ণরূপে ধ্বংসলীলা চালিয়েছিল। এখান থেকে ময়ূর সিংহাসন, হিরে, যেটা কোহিনূর হিরে বলা হয়, সেটা কিন্তু নিজের দেশে নিয়ে চলে যায়। 70 কোটি টাকা মতো এখান থেকে লাভবান হয়েছিল, এত পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম। আজকে আমরা তার পরের যে ঘটনা পরম্পরা রয়েছে, অর্থাৎ পরে যে সমস্ত শাসকরা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো মোহাম্মদ শাহ আমরা জানি 1748 পর্যন্ত শাসন করেছিল, তার সময় নাদির শাহ আক্রমণ করলো, এবং নাদির শাহের যে সেনাপতি আহমদ শাহ আবদালি পরবর্তীতে সিংহাসনে বসবেন, তিনি কিন্তু 1748 সালে আবার আক্রমণ করছে ভারতবর্ষ এই মোহাম্মদ শাহের সময়। কিন্তু প্রথম আক্রমণটা সেটা কিন্তু ব্যর্থ হবে। সে আক্রমণে যে নেতৃত্ব দিয়েছিল তিনি কিন্তু ছিলেন এই আহমদ শাহ ছিলেন। ওকে, নেতৃত্ব দিয়েছিলেন। আহমদের সাথে কিন্তু মীর মন্নু পাঞ্জাবের সেনাপতি তিনিও কিন্তু ছিলেন, তার দৌলতেই কিন্তু আহমদ শাহ আবদালিকে ঠেকানো গিয়েছিল।
কারণ আহমদ শাহ, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু খুবই দুর্বল ছিলেন, মাথায় রাখবে। ইনি মূলত তার মা, যিনি একজন নর্তকী ছিলেন, উধম বাইয়ের পুত্র ছিলেন। এই উধম বাই এবং এই যে খোজা জাভেদ খান, এই দুজনে মিলে কিন্তু ওই সময় শাসন কার্যটা পরিচালনা করছিল। উধম বাইকে কিবলাই আলম উপাধিও দেওয়া হয়েছিল, এটা মাথায় রাখবে। তারপরে কি বলছে, আহমদ শাহের রাজত্বে আহমদ শাহ আবদালী ভারত আক্রমণ করেন দুইবার, 1749 ও 1752। প্রথম আক্রমণটা 1748 সালে করেছিল আহমদ শাহ আবদালী, ব্যর্থ হয়েছিল। সেই সময় শাসক ছিল মোহাম্মদ শাহ, কিন্তু মোহাম্মদ শাহ আমরা জানি কিছুকাল পরেই মারা যাবেন। এবং তারপরে আহমদ শাহ বসবেন। তিনি খুবই দুর্বল শাসক ছিলেন, ওই সময় সীমান্ত কোনো নিরাপত্তা ছিল না, তাই আহমদ শাহ কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করার সুযোগটা পেয়ে যায়। 1749 করছে, কোনো কোনো বইতে 1750 লেখা রয়েছে, এটা দেখবে। তো 1750-52 পরপর আক্রমণ করে। এই সময় আহমদ শাহ ছিল আমরা জানি, এই দেখতে পাচ্ছ, পাঞ্জাব ও মুলতান সমর্পণ করে আবদালীকে তুষ্ট করার চেষ্টা করে। যেহেতু আবদালীর সাথে পেরে উঠতে পারছিল না, তাই তাকে সন্তুষ্ট করবার কিন্তু চেষ্টা করে। এইভাবে পাঞ্জাব ও মুলতান আফগানদের হাতে কিন্তু চলে যায়। তারপরে কি আছে দেখো, 1752 সালে গাজীউদ্দিন খান ফিরোজ জং তৃতীয়, যিনি ইমাদুল মুলক নামেও পরিচিত। এই ইমাদুল মুলকটা হলো নিজামুল মুলক, যিনি মোহাম্মদ শাহের সময় ওয়াজির ছিলেন, যিনি হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করছেন, সেই নিজামুল মুলক আসফ জাহের নাতি। এনাকে সফদর জং, যিনি অযোধ্যার শাসক ছিলেন, ওই সময় কিন্তু এই যে আহমদ শাহের সময় কিন্তু এই সফদর জং ওয়াজির ছিলেন। এই সফদর জং তাকে মীর বক্সি নিযুক্ত করেন। মীর বক্সি মানে সেনাপতি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে মীর বক্সি নিযুক্ত করেন এবং তাকে একটি উপাধি দেওয়া হয়, সেটা হলো আমির উল উমারা ও ইমাদুল মুলক। পরবর্তীকালে আমরা দেখব মোহাম্মদ শাহ বা জাহানদার শাহের সময় যখন শহীদ ভ্রাতৃদ্বয় কিং মেকারের ভূমিকা পালন করেছিল, এই ইমাদুল মুলকও কিন্তু কিছুটা সময় কিং মেকারের ভূমিকা পালন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। দেখো এখানে বলে দিয়েছে, ফিরোজ জং তৃতীয় শীঘ্রই শক্তিশালী হয়ে সম্রাটকে ভয় দেখাতে শুরু করে। ইমাদুল মুলক ভয় দেখাতে শুরু করে এবং সম্রাটও ইমাদুল মুলকের আধিপত্যটা মানতে পারছিল না, তাই কিন্তু তাদের মধ্যে বিবাদ দেখা দেয়। পরবর্তীকালে এই ইমাদুল মুলক, যেটা এখানে লেখা আছে দেখো, মারাঠা সর্দার সদাশিব রাও ভয়ের সাথে জোট গঠন করলেন এবং একসাথে তারা 1754 সালে আহমদ শাহকে অন্ধ ও সিংহাসনচ্যুত করলেন। এবং সিংহাসনে বসালেন আজিজউদ্দিনকে, যিনি আলমগীর দ্বিতীয় নামে পরিচিত হবেন। পরবর্তীকালে আলমগীর দ্বিতীয় কিন্তু সিংহাসনে বসছেন। এখন থেকে ইমাদুল মুলক ওয়াজির ও রাজা নির্মাতা হল, যেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। চলো নেক্সট আমরা দেখি। এখানে কিছু বিষয় আছে মনে রাখবার জন্য, তোমরা এই বিষয়টা দেখতে পারো। কি বলছে দেখো, যে পরপর যে সমস্ত মুঘল সম্রাটরা আসলো, মানে মোহাম্মদ শাহের পরে টোটাল 19 জন, পরবর্তীকালে আহমদ শাহ 14, আলমগীর 15, শাহজাহান তৃতীয় 16, শাহ আলম দ্বিতীয় 17, আকবর দ্বিতীয় 18 এবং বাহাদুর শাহ শেষ মুঘল বাদশাহ, ইনি কিন্তু 19 নম্বরে পড়ছেন। এইভাবে একটু মনে রাখতে পারো। চলো নেক্সট চলে যাই আমরা। তো যেটা আমি বলেছিলাম যে আহমদ শাহ আবদালী কিন্তু আক্রমণ করছে, এই ব্যাপারটা আমরা পাশাপাশি একটু দেখে নিই। একই সাথে একাধিক ঘটনা ঘটছে, যেটা আমি বলেছিলাম শুধুমাত্র ঘটনা পরম্পরা নয়, পাশাপাশি আঞ্চলিক শক্তি, মারাঠা, ব্রিটিশ, আহমদ শাহ আবদালী সবাই কিন্তু এর সাথে যুক্ত রয়েছে। ওকে, এই জন্য অষ্টাদশ শতক খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, 1747 সালে নাদির শাহের হত্যার পর আহমদ শাহ দুররানি নামেও পরিচিত আফগানিস্তানের রাজা হন। তার উপাধি ছিল দুরানি। 1748 থেকে 1767 সালের মধ্যে তিনি মোট 7 বার ভারত আক্রমণ করেন। কোন কোন বইতে 9 বার রয়েছে, তো 9 থাকলে 9 দেবে, 7 থাকলে 7 দেবে। দেখো প্রথম আক্রমণ 1748 সালে হয়েছিল মোহাম্মদ শাহের সময়, সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল, খালি হাতে ফিরে যেতে হয়। আর ওই সময় নেতৃত্বকে দিয়েছিল তার পুত্র আহমদ শাহ ও পাঞ্জাবের সেনাপতি মীর মুন। ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাকে। দ্বিতীয়বার কবে আক্রমণ করেন? 1749 সালে কিন্তু আক্রমণ করছে। সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিল
মুইন উল মুলক তাকে পরাজিত করেন এবং 14,000 বার্ষিক রেমিটেন্সের প্রতিশ্রুতি দিলে আবদালি কিন্তু আবার ফিরে যান। এটা খেয়াল রাখবে। নেক্সট তৃতীয় আক্রমণটা দেখে নি। 1752 সালে হচ্ছে। প্রতিশ্রুতি রেমিটেন্স নিয়মিত না পেয়ে আবার আক্রমণ করলেন আহমদ শাহ আবদালি। পাঞ্জাব ও মুলতান সমর্থন করে তাকে তুষ্ট করা হয় তৃতীয় আক্রমণের সময়। তারপরে চতুর্থ আক্রমণ হচ্ছে নভেম্বর 1756 থেকে 1757 জানুয়ারি পর্যন্ত। দেখো কি বলছে। দিল্লিতে প্রবেশ করে মথুরা ও আগ্রা লুট করলেন। আলমগীর দ্বিতীয়কে সম্রাট হিসেবে স্বীকৃতি দিলেন। নিজের পুত্র তৈমুর শাহকে পাঞ্জাবের ভাইসরয় নিযুক্ত করলেন এবং পরবর্তীকালে মারাঠাদের সাথে বিবাদ বাঁধবে, কারণ মারাঠারা এই তৈমুর শাহকে কিন্তু সরিয়ে দেবেন এবং দিল্লিতে যাকে বসিয়ে যাবে তাকেও কিন্তু সরিয়ে দেবে। ওকে, মাথায় রাখবে। কি বলছে দেখো, রোহিলা সর্দার নাজিমুদ্দৌলাকে মীর বকশি ও তিমুর শাহ দুরানিকে আলমগীর দ্বিতীয় কন্যা জামাতা যিনি সুপ্রিম এজেন্ট নিযুক্ত করলেন। এদের সহযোগিতায় কিন্তু আলমগীর আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করতে পেরেছিলেন, না হলে একার পক্ষে তার সম্ভব ছিল না। আবদালি আবার আফগানিস্তানে ফিরে গেলেন। মুঘল রাজবংশ বিস্তারিত করলেন না যতক্ষণ না তারা তার সার্বভৌমত্ব মেনে নিলেন। নেক্সট চলো, কি বলেছে। পঞ্চম আক্রমণ কত সালে করছে? পঞ্চম আক্রমণ করছে 1759 সালে। 1758 সালে মারাঠা সর্দার রঘুনাথ রাও দিল্লি থেকে নাজিবকে বিতাড়িত করে। রঘুনাথ রাও দিল্লি থেকে নাজিবকে বিতাড়ন করে 1758 সালে। নাজিবকে আহমদ শাহ আবদালি বসিয়ে গিয়েছিলেন। ওকে, মানে ওই শাসক যে ছিলেন মুঘল সম্রাট তাকে দেখভাল করবার জন্য বা শাসন কার্যটা নিয়ন্ত্রিত করবার জন্য। মারাঠাদের প্রতিশোধ নিতে আবদালি পঞ্চমবার আক্রমণ করলেন। তো মারাঠাদের মানে বিতাড়িত করার জন্য, যেহেতু মারাঠারা দিল্লি দখল করে নিয়েছে, তাদেরকে বিতাড়ন করার জন্য পঞ্চমবারের জন্য তারা আক্রমণ করলেন, মানে আহমদ শাহ আবদালি। ষষ্ঠ আক্রমণ দেখো, যেটাকে পানিপথের তৃতীয় যুদ্ধ হবে। আমরা জানি 14 জানুয়ারি 1761 পানিপথের তৃতীয় যুদ্ধ। মারাঠাদের নিষ্পেষণমূলক পরাজয়, মারাঠাদের সম্রাটকে নিয়ন্ত্রণ ও দেশ আধিপত্য করা উচ্চাভিলাষে মারাত্মক আঘাত করল। তবু মারাঠারা 1772 ও 1789-তে মুঘল সম্রাটকে সিংহাসন রক্ষার চেষ্টা করেছিল। আমরা জানি ওই দিল্লি থেকে এদেরকে সরিয়ে দেবে, নাজিবকে সরিয়ে দেবে, যার পরিণত হিসেবে আহমদ শাহ আবার ভারতবর্ষে আসবে, যার পরিণত হিসেবে পানিপথের তৃতীয় যুদ্ধ হবে, যেখান থেকে মারাঠাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্পূর্ণ যে আশা সেটা কিন্তু পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাবে। এবং শেষ আক্রমণ, সপ্তম আক্রমণ, যেটাকে বলা হচ্ছে 1767 সালে 64 থেকে 67 একাধিকবার তিনি আক্রমণ করছেন। মূলত পাঞ্জাবদের মানে শিখদের পাঞ্জাব থেকে বিতাড়নের জন্য তিনি কিন্তু বারংবার আক্রমণ করছেন, কিন্তু শেষমেশ কিন্তু তিনি পাঞ্জাবদের পরাজিত করতে পারেন। তা প্রশ্ন যদি আসে কোন শক্তিকে আহমদ শাহ আবদালি পরাজিত করতে পারেনি, সেটা কিন্তু হয়ে যাবে পাঞ্জাব। এটা খেয়াল রাখবে। দেখো কি বলছে, ইরানি ও দুরানি আক্রমণে সামগ্রিক প্রভাব ভারতীয় অভিজাত শ্রেণীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে 1761 সালের মধ্যে মুঘল সাম্রাজ্য সর্বভারতীয় সাম্রাজ্য হিসেবে কার্যত অস্তিত্বহীন। একদিকে আক্রমণ করছে বহিঃশক্তির আক্রমণ, দুর্বল শাসক, অন্যদিকে অভিজাতদের গোষ্ঠীদ্বন্দ্ব। এরা একে অপরের সাথে মিলতে পারছে না, একমত হতে পারছে না। এই কারণে গোটা মুঘল সাম্রাজ্যটা কিন্তু দুর্বল হয়ে পড়ে যাচ্ছে এই সময়। চলো নেক্সট। এখানে এই ইনফরমেশনটা তোমরা লিখে দিতে পারো। নাজিমুদ্দৌলা সম্পর্কে বলা হচ্ছে একজন রোহিলা সর্দার যিনি 1757 সালে দিল্লিতে আহমদ শাহ আবদালির আক্রমণে যোগ দেন, মানে আহমদ শাহ আবদালিকে সমর্থন করেছিলেন। একটি সময় নাজিমুদ্দৌলা ও পরে তার পুত্র জাবিদা খান ও নাতি গুলাম কাদির দিল্লিতে নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করেন। নাজিব বিজনোর জেলার নাজিবাবাদ শহর প্রতিষ্ঠা করেন। এটা ইনফরমেশনের জন্য রাখতে পারো। নেক্সট চলো, 1754 থেকে 59। এই 59 পর্যন্ত পুরোপুরি ভাবে ওই যে ইমাদুর মুলক যিনি ক্ষমতায় আসীন ছিলেন, তিনি কিন্তু ক্ষমতা ভোগ করবেন, কিং মেকারে পরিণত হয়ে যাবেন। হ্যাঁ, মধ্যখানে ওই আহমদ শাহ আবদালি আক্রমণ করবেন, কিন্তু ইমাদুর মুলক কিন্তু 59 পর্যন্ত থাকবে। কি বলছে দেখো, আহমদ শাহকে সিংহাসনচ্যুত করার পর ইমাদুল মুলক জাহানদার শাহের পুত্র আজিজ উদ্দিনকে আলমগীর দ্বিতীয় নামে সিংহাসনে বসান। জাহানদার শাহ নিশ্চয় চিনতে পারছো, ওই যে 1713 সালে জাহানদার শাহ, তারপরে জুলফিকার খান, এরা কিন্তু ক্ষমতা দখল করে নিয়েছিল সেই জাহানদার শাহের পুত্র যাকে হত্যা করেছিল সৈয়দ বাতিদায় ও ফারুক শিয়ার।
আহ, তার পুত্র আজিজ উদ্দিনকে আলমগীর দ্বিতীয় নামে সিংহাসনে বসান। তার শাসনেই পলাশী যুদ্ধ সংগঠিত হয় 23শে জুন 1757-তে। এই সময় হচ্ছে, খেয়াল রাখবে, 1757 সালে আহমদ শাহ আবদালী ভারত আক্রমণ করেন ও দিল্লি লুট করেন, যেটা অলরেডি আলোচনা করে দিয়েছি। একই বছর ইমাদ দিল্লি থেকে আফগান মহিলাদের বিতাড়িত করতে মারাঠাদের আমন্ত্রণ জানান ইমাদুল মুলক, যে এই আফগানদের সরাও। হুম, মারাঠাদের আমন্ত্রণ জানান, মারাঠারাও চলে এসেছিল আমরা জানি, এবং আহমদ শাহের যে সমস্ত প্রতিনিধি বসিয়ে গেছিল তাদেরকে সরিয়ে দিয়েছিল, যার পরিণতি হিসেবে, যার মানে প্রতিশোধ নেওয়ার জন্য আহমদ শাহ কিন্তু আবার আক্রমণ করবে, যেটা পানিপথে রূপ ধারণ করবে। 1758 সালের মার্চে রঘুনাথ রায়ের নেতৃত্বে বিশাল মারাঠা বাহিনী দিল্লিতে এসে আফগান দুর্গ পরাজিত করে, নাজিবকে বিতাড়িত করে, পাঞ্জাব দখল করে লাহোর পর্যন্ত চলে যায়। তারা তিমুর শাহকে, যে আহমদ শাহের পুত্র ছিল, 1 বছর আগে ভাইসরয় হয়েছিল, অপসারণ করে পেশোয়া বালাজি বাজি রায়ের পক্ষে আদিনা বেগমকে পাঞ্জাবের গভর্নর করে। পাঞ্জাবের গভর্নর, এটা খেয়াল করবে। নেক্সট দেখো কি বলছে, 1759 সালের আগস্টে আহমদ শাহ আবদালী মারাঠাদের প্রতিশোধ নিতে ভারতে ফিরলেন। এটি পানিপথের তৃতীয় যুদ্ধের দিকে নিয়ে গেল, অলরেডি ডিসকাস করে দিয়েছি। 1759 সালের নভেম্বরে ওয়াজির ইমাদুল মুলক আলমগীর দ্বিতীয়কে হত্যা করলেন এবং তার পুতুল মুঘল সম্রাট হিসেবে শাহজাহান তৃতীয়কে সিংহাসনে বসালেন। 1759 পর্যন্ত আমি বলেছি ইমাদুল মুলক থাকবেন, তিনি শাহজাহান তৃতীয়কে শেষমেশ সিংহাসনে বসাবেন, তারপর থেকে আস্তে আস্তে তার অস্তিত্ব থাকবে না। দেখো কি বলছে, এরপরে আসছে কে, তৃতীয় শাহজাহান। তিনি মোহাম্মদ কামবক্সের, মানে ঔরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্রের পুত্র ছিলেন। মোহাম্মদ কামবক্সের জ্যেষ্ঠ পুত্রের পুত্র ছিলেন। কামবক্স নিশ্চয়ই তোমরা জানো, ঔরঙ্গজেবের 3 পুত্র ছিল। মুআজ্জম আজম কামবক্স, যিনি হায়দ্রাবাদের শাসক ছিল, এই কামবক্সেরই বড় পুত্র যিনি ছিলেন, তার পুত্র ছিল এই তৃতীয় শাহজাহান, মোহাম্মদ হ্যাঁ, দ্বিতীয় শাহজাহান ছিল তার পুত্র। খেয়াল রাখবে, 1759 সালের ডিসেম্বরে ওয়াজির ইমাদুল মুলক তাকে পুতুল শাসক হিসেবে মুঘল সিংহাসনে বসান। পরে মারাঠা সর্দারদের দ্বারা অপসারিত হন। তার শাসনকাল ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মারাঠা শাসক দ্বারা অপসারিত হন, মারাঠা শাসকদের আহ্বান করেছিলেন কিন্তু এই পরবর্তীকালে যে শাসক তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় শাহ আলম বা আলীগহর, ইনি কিন্তু মারাঠাদের আহ্বান করেছিল, তার সহযোগিতায় তৃতীয় শাহজাহানকে সরানো হলো। পাশাপাশি ওই যে ইমাদুল মুলক এতদিন পর্যন্ত কিং মেকারে পরিণত হয়েছিল, সেও কিন্তু এই সময় বিতাড়িত হয় এবং তার শেষ জীবনটা কিন্তু অত্যন্ত কষ্টের ছিল। এবার আমরা দ্বিতীয় শাহ আলম বা আলীগহর সম্পর্কে পড়ব। কি বলেছে, 1759 থেকে 60 সাল পর্যন্ত উত্তর ভারতের মারাঠাদের দ্বারা পরিব্যাপ্ত হয়। সদাশিব রাও ভাওয়ের নেতৃত্বে মারাঠারা শাহ জাহান তৃতীয়কে সিংহাসনচ্যুত করে আলমগীর দ্বিতীয়ের পুত্র আলীগহরকে মারাঠা সার্বভৌমত্বের অধীনে শাহ আলম দ্বিতীয় নামে সিংহাসনে বসান। তিনি কিছুটা যোগ্য ও সাহসী ছিলেন, কিন্তু তার সময় সাম্রাজ্য উদ্ধার করা কিন্তু সম্ভব হয়। তার সময় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেটা আমরা আস্তে আস্তে দেখব। এখানে কি বলেছে, শাহ আলম দ্বিতীয়কে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি কত বছর, 12 বছর। 1707 থেকে 72 কিন্তু তাকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ দিল্লিতে এই সময় কে ছিল, রোহিলা নেতারা নাজিম উদ্দৌলা ও পরে তার পুত্র জাবিতা খান ও নাতি গুলাম কাদের দিল্লিতে নিরঙ্কুশ ক্ষমতা কিন্তু প্রয়োগ করতেন। এটা কিন্তু আমরা দেখেছি, তাই তো। 12 বছর তিনি প্রবেশ করেনি, 1772 পরে কিন্তু প্রবেশ করছেন। শাসক ছিলেন কিন্তু প্রবেশ করতে পারেন। তার সময় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে বক্সারের যুদ্ধ 1764 সালে। তোমরা প্রত্যেকে জানো, শাহ আলম দ্বিতীয়, মীর কাসিম, অযোধ্যার 3টি জোট একসাথে ব্রিটিশদেরকে পরাজিত করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পারে না। এই সময় ঘটছে। তারপরে এলাহাবাদ চুক্তি হচ্ছে বক্সারের যুদ্ধের প্রেক্ষিতে, যেখান থেকে তারা, মানে ব্রিটিশরা দেওয়ানি লাভ করছেন, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে রাজস্ব আদায়ের অধিকার লাভ করছেন বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে। এখানে লেখা আছে দেখো। তারপরে মহাজি সিন্ধে পুনরুদ্ধার 1772। মহাজি সিন্ধের অধীনে মারাঠারা দিল্লি দখল করে মারাঠা সার্বভৌমত্বের অধীনে শাহ আলম দ্বিতীয়কে পুনরায় সিংহাসনে বসান। ওই যে একটু আগে বললাম রোহিলারা ছিল, পুরো 12 বছর তাকে প্রবেশ করতে দেয়নি। তারপরে মারাঠাদের সহযোগিতায় কিন্তু মারাঠারা রোহিলাদের পরাজিত করে এই ইসেকে, মানে শাহ আলম দ্বিতীয়কে কিন্তু সিংহাসনে বসাবেন। হুম
সিন্ধিয়ারা 1803 সালে লর্ড লেকের কাছে দৌলত রাও সিন্ধিয়ার পরাজয় পর্যন্ত দিল্লি অভিভাবক থাকেন। পরবর্তীতে আমরা জানি মারাঠাদের পরাজিত করে ব্রিটিশরা পুরোপুরিভাবে ক্ষমতা দখল করবে, তাই তো? চলো, আর কি কি ঘটছে। রোহিলা অভিযান 1772 থেকে 73। দেখো কি বলছে, মারাঠাদের সমর্থনে মুঘল সম্রাট রোহিলা নেতা জাবিদা খানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। জাবিদা খান, যিনি শাহ আলম দ্বিতীয় কর্তৃক আগে মীর বক্সি নিযুক্ত হয়েছিলেন, পরিবার সহ বন্দী ও চরমভাবে অপমানিত হন। জাবিতার পুত্র গুলাম কাদির রোহিল্লাকে খোঁজা করে প্রাসাদে পৃষ্ঠা হিসেবে সেবা করতে বাধ্য করা হয়। তারপরে কি বলছে, গুলাম কাদিরের প্রতিশোধ। 1787 সালের সেপ্টেম্বরে গুলাম কাদির সম্রাটকে জোর করে তাকে মীর বক্সি ও রিজেন্ট নিযুক্ত করান, কিন্তু সম্রাটের সাথে মতভেদে তাকে দিল্লি ছাড়তে হয়। পরের বছর প্রতিশোধ নিতে তিনি আবার ফিরলেন এবং এই সম্রাটের কিন্তু মানে যে দ্বিতীয় শাহ আলম ছিল তার অবস্থা কিন্তু প্রচন্ড বাজে হয়ে যাবে, তাকে অন্ধ করে দেওয়া হবে। এই গুলাম কাদিরই তাকে অন্ধ করে দেবে এবং নিষ্ঠুরভাবে কিন্তু হত্যাও করা হবে। দেখো কি বলছে, 30 জুলাই 1788 তিনি রাজপ্রাসাদ দখল করেন, শাহ আলমকে সিংহাসনচ্যুত করেন ও নিষ্ঠুরভাবে অন্ধ করেন 10 আগস্ট 1788। তাই তিনি অন্ধ মুঘল সম্রাট নামেও পরিচিত। এটা মাথায় রাখো, অন্ধ মুঘল সম্রাট নামে কে পরিচিত। এটা তো বেশিরভাগকেই কিন্তু অন্ধ করে দিচ্ছে সবাই, মানে এটাও একটা রহস্য যে সবাইকে অন্ধই কেন করে দেয়। চলো নেক্সট, মহাজ্জির প্রতিশোধ। কি বলছে, অক্টোবর 1788 মহাজ্জি সিন্ধিয়া গুলাম কাদিরকে ধরেন ও অন্ধ শাহ আলমকে পুনরায় রাজা করা হয়। তো গুলাম কাদিরকে পরাজিত করে দিচ্ছেন মহাজ্জি সিন্ধিয়া, তিনি ওই অন্ধ শাহ আলম যাকে গুলাম কাদির কন্ট্রোলে রেখেছিল এই শাহ আলমকে কিন্তু আবার রাজা করে দিচ্ছে। ব্রিটিশ দিল্লি দখল 1803 দৌলত রাও সিন্ধিয়াকে পরাজিত করে ইংরেজরা দিল্লি পুনর্দখল করে নিল পুরোপুরি ভাবে, কিন্তু এরপর দিল্লি দখল করে নেবে এবং 1803 থেকে 1857 পর্যন্ত মুঘল রাজবংশ ইংরেজদের রাজনৈতিক মুখোশ হিসেবেই টিকে থাকে। কোম্পানি মুদ্রায় সম্রাট শাহ আলমের ছাপ 1835 পর্যন্ত থাকবে। দেখো লড়াইটা হলো, মুঘলরা করলো, আফগানরা করলো, নিজেদের মধ্যে মারাঠারা নিজেদের মধ্যে ঝামেলা করলো, বিবাদ করলো, মারপিট করলো, কিন্তু শেষমেশ গিয়ে ক্ষমতা দখল করে নিল কে? ব্রিটিশরা, তাই না? মানে কার ভাত কে খায়, মানে এই কথাই আছে। তারপর দেখো কি বলছে, ফার্সি প্রবাদ। সুলতানি শাহ আলম আজ দিল্লিতা পালাম। শাহ আলমের রাজ্য দিল্লি থেকে পালাম পর্যন্ত, পালাম দিল্লির একটি শহরতলি। এই প্রবাদটি শাহ আলমের ক্ষমতাহীনতার প্রতীক হয়ে দাঁড়ায়। শাহ আলম দ্বিতীয় নিজে কবিতার দিওয়ান রচনা করেছিলেন, তার কলমি নাম ছিল আফতার। এই ইনফরমেশন গুলো খেয়াল করবে, এগুলো পরীক্ষায় চলে আসতে পারে। তারপরে যেটা আসবো আমরা সেটা হলো দ্বিতীয় আকবর শাহ। দ্বিতীয় আকবর সাথে চলে আসবো, যিনি শাহ আলম দ্বিতীয়ের পরে ক্ষমতায় আসেন। কি বলেছে দেখো, 1806 থেকে 37 পর্যন্ত তার সময়কাল। শাহ আলম দ্বিতীয়ের মৃত্যুর পর তার পুত্র আকবর শাহ দ্বিতীয় ভারতের অন্তিম পূর্ববর্তী মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে বসেন। তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দেন। আমরা জানি পেনশন বৃদ্ধির আবেদন জানাতে ইংল্যান্ডে পাঠান, কারণ রামমোহন রায় ইংল্যান্ডে যাচ্ছিলেন সতীদাহ প্রথার এগেনস্টে যে সমস্ত ভোট পড়ছিল সেই ভোটগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য রামমোহন রায় যাচ্ছিলেন। তখন এই দ্বিতীয় আকবর শাহ তাকে রাজা উপাধি দেন, যে এরা বলে পাঠান যে আমার পেনশনটা যেন বাড়িয়ে দেয়, তুমি ব্যাপারটা দেখো। 1835 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেকে মুঘল সম্রাটের প্রজা বলে সম্পূর্ণ বন্ধ করে দিল এবং কোম্পানির মুদ্রায় ফার্সি লাইন মুছে সম্রাটের নামে মুদ্রা জারি বন্ধ করে দিল। 1835 কিন্তু মুদ্রা জারি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে, এই জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তিনি ফুল ওয়ালকি সায়ার বলে একটা উৎসব জারি করেন যেখানে হিন্দু মুসলিম ঐক্যের কথা তুলে ধরা হয়। ফুল ওয়ালকি সায়ার, এটা মাথায় রাখবে। তারপরে নেক্সট চলে আসি, শেষ শাসক দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর। খুবই গুরুত্বপূর্ণ টাইম পিরিয়ড 1837 থেকে 57। আকবর দ্বিতীয়ের মৃত্যুর পর বাহাদুর শাহ দ্বিতীয় মুঘল সম্রাট হলেন। তিনি কবিতায় গভীরভাবে অনুরাগী ছিলেন, জাফর উপাধিতে পরিচিত ছিলেন, তিনি জাফর নামেই কবিতা লিখতেন। কি বলেছে, 1857 সালে বিদ্রোহীরা তাকে ভারত সম্রাট ঘোষণা করেন। বিদ্রোহে পরাজয়ের পর তাকে বন্দী করা হয় এবং রেঙ্গুনে নির্বাসিত করা হয়, যেখানে তিনি
1862 সালে নভেম্বরে মৃত্যুবরণ করেন। ওকে, নেক্সট চলো, কি বলেছে? মুঘল সাম্রাজ্য আইনগতভাবে শেষ হয় 1 নভেম্বর 1858 সালে রানী ভিক্টোরিয়ার ঘোষণার মধ্য দিয়ে। মুঘল সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি, এটি ব্রিটিশদের ভারত জয় করতে এবং প্রায় 200 বছর ঔপনিবেশিক শোষণের ঘূর্ণিত টেনে আনতে সুযোগ দেয়। এটা কিন্তু মাথায় রাখবে। কি বলেছে? শাহ আলম দ্বিতীয় ও তার উত্তরসূরিরা নামে মাত্র সম্রাট ছিলেন, প্রকৃতপক্ষে তারা ছিলেন নিজেদের আমির, মারাঠা ও ব্রিটিশদের হাতের পুতুল। ব্রিটিশরা 1858 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের কল্পকাহিনী বাঁচিয়ে রেখেছিল, এটা খেয়াল করবে। এবার তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে বোঝার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছকের আকারে দিয়ে দিল। যেমন ধরো এখানে লেখা আছে মহান মুঘল এর সমাপ্তি কবে হচ্ছে, পরবর্তী মুঘল সংখ্যা কতজন ছিল 1857 পর্যন্ত, এখানে পরবর্তী 1707 থেকে 19টা হবে, 12 জন সম্রাট আছে, জিজিয়া বিরক্তি জাহানদার শাহ জিজিয়া বিরক্তি ইজারা প্রবর্তন কে করেন, এই যে 1757 সালে সৈয়দ ভাই, তারপরে এই ব্যাপারগুলো তোমরা একটু দেখে নেবে। এটা ছকে আকারে সংক্ষিপ্ত করে দেওয়া হলো, তোমরা এই ব্যাপারটা দেখে নেবে, ঠিক আছে? দেখো খুব সহজভাবে ছকের আকারে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা ব্যাপারগুলো দেখে নিও। তাহলে আজকে আমাদের যেই ধারাটা আমরা চালিয়েছিলাম অষ্টাদশ শতক, এবং তার মধ্যে মূলত 3টি দিক আলোচনা করেছিলাম, মুঘলদের পতন, তারপরে আঞ্চলিক শক্তির উত্থান এবং ব্রিটিশদের ক্ষমতার কেন্দ্র হিসেবে উঠে আসা। তো মূলত আমরা মুঘল সাম্রাজ্যের যে পতন এবং প্রধানত দুর্বল শাসকরা কিভাবে দায়ী, তাদের যে ধারাবাহিকতা ক্রোনোলজি 1857 পর্যন্ত, সেটা কিন্তু আজকে আমরা দেখলাম। এবং পরবর্তী অন্যান্য যে সমস্ত কারণ এবং আঞ্চলিক শক্তির উত্থান ও ব্রিটিশদের ক্ষমতায় আসীন হয়ে আসা অষ্টাদশ শতককে কেন্দ্র করে, সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি যে এখন কিন্তু 18th সেঞ্চুরিকে প্রশ্নের দিক থেকে সব থেকে বেশি টার্গেট করা হচ্ছে। যে কোনো পরীক্ষা নেট সেট থেকে শুরু করে এসএলএসটি সব জায়গাতেই অষ্টাদশ শতক থেকে কিন্তু একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। তাই অষ্টাদশ শতক তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আজকে তাহলে এখানেই রাখছি।